এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাঁশের সাঁকোটা পেরিয়ে রাস্তাটা যেখানে গাবতলার দিকে চলে গেছে, সেই দিকে সাইকেলের চাকাটা ঘুরতেই থমকে দাঁড়ালো নিবারণ। পাশের শালবনটার লম্বা লম্বা গাছের গুঁড়িগুলোর ফাঁক দিয়ে একটা জিনিস চোখে পড়ল তার। জঙ্গলটার ওপারে কানাই হালদারের বাড়ির সামনে একটা 3 চাকা ছুঁচো টেম্পো এসে দাঁড়িয়েছে। মালপত্র নামানো হচ্ছে ওটা থেকে। বেশ কিছু লোকজনও ঘোরাঘুরি করছে। নিবারণ সেই দিকে সাইকেল ঘোরালো। জঙ্গলের মাঝখানের সরু পথখানা দিয়ে সোজা এগিয়ে গেলেই কানাই হালদারের বাড়ি। যারা মালপত্র গাড়ি থেকে নামাচ্ছিল তাদের একজনকে ডেকে নিবারণ প্রশ্ন করল, বলছি দাদা, কেউ কি এলো এখানে? এত মালপত্র নামাচ্ছেন তাই জিজ্ঞাসা করছিলাম। বাড়িটা তো অনেক বছর ফাঁকাই ছিল। নিবারণকে দেখে একজন ভদ্রলোক এগিয়ে এলেন। সম্ভবত উনি বাড়িটা ভাড়া নিয়েছেন। নিবারণ উপযাজক হয়েই আলাপ জমালো ওনার সাথে। আপনি ভাড়া নিলেন বুঝি বাড়িটা? তা কোথা থেকে আসা হলো? না না দাদা, ভাড়া নিইনি, একেবারে কিনে নিলাম। প্রথমে অবশ্য ভাড়া বাড়ি খুঁজছিলাম, কিন্তু একেবারে জলের দরে পেয়ে গেলাম বাড়িটা, তাই কিনে ফেললাম। থাকার একটা পাকাপাকি ব্যবস্থা হলে মন্দ কি। তা বেশ করেছেন। আমি নিবারণ। নমস্কার। বাজারে কাঁসা পেতলের দোকান আছে আমার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নামটাই তো এখনো জানা হলো না। আমার নাম তিমির নন্দী। পাশের ওই সূর্যমুখীতে পঞ্চায়েত অফিসে পরশু থেকেই কাজ শুরু করব। আসুন না আজ সন্ধ্যার দিকে, পরিবারে সবার সাথে আলাপ করে যাবেন। আমার স্ত্রী, একটি ছেলে আর একটি মেয়ে আছে। ওরা সবাই ভেতরে গোছগাছ করছে। তা তো ঠিকই, নতুন ঘর সাজাবার বিস্তর খাটনি। তা আপনি যখন এখন থেকে এখানেই থাকবেন, তখন তো এই দেখা সাক্ষাৎ কথাবার্তা চলতেই থাকবে। আমি বরং আজ আসি। সাইকেলের ঘন্টিটা বাজাতে বাজাতে নিবারণ উল্টো পথ ধরল। এই নতুন বাড়িটা কিন্তু তিমির বাবুর ভারী পছন্দ হয়েছে। চারিদিকে গাছপালার ভিড় এতটাই বেশি যে দেখলে মনে হয় দুটো সবুজ হাত যেন বুকে করে আগলে রেখেছে বাড়িটাকে। বাড়ির সামনে লাল কাঁকড়ে রাস্তা, পাশে একটা পুকুর। গাছের ফাঁক ফোকর দিয়ে কত রকমের পাখি উল্লাস করে বেড়াচ্ছে তার হিসেব রাখা মুশকিল। এসব তুমি কি বলছো নিবারণ? কানাই হালদারের বাড়িখানা এই বিক্রি হয়ে গেল? তা কে কিনলো ওই ভুতুরে বাড়ি? লোকটা পাগল নাকি? দু নাকে ভালো মতো নস্যি গুজে কথাগুলো বলল প্রাণ কৃষ্ণ পোদ্দার। তার বলা কথাগুলো আশেপাশের লোকের কানে যেতেই তারাও যেন সুখদেবের বাড়ির বিড়াল ছানাগুলোর মতো ঘুরঘুর করতে লাগলো পোদ্দার মশাইয়ের আশেপাশে। আর করবে নাই বা কেন? কানাই হালদারের ওই বাড়িটা ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কানাই হালদার নিজে যে বাড়িতে থিতু হতে পারলেন না, যে বাড়ি বিগত 7-8 বছর ধরে ফাঁকা পড়ে আছে, কাউকে কিছু না জানিয়ে গোপনে কেন তিনি সেই বাড়ি বিক্রি করে দিলেন? শুধু কি অর্থলোভ,
নাকি এই অভিশপ্ত বাড়িটার হাত থেকে চিরকালের মতো মুক্তি পেতে চাইছেন তিনি। আর যিনি বাড়িটা কিনলেন, মানে ওই তিমির বাবু, উনি কি সব কিছু জেনেই বিপদে ঝাঁপ দিলেন, নাকি সবটাই তার অজানা? এক একটা করে প্রায় 15টা দিন পেরিয়েছে। তিমির বাবুর সাথে গ্রামের মানুষের আলাপও জমে উঠেছে একটু একটু। মানুষটা যে একেবারেই সাদামাটা এবং অতীব ভদ্র, সেটা এখানকার মানুষের বুঝতে বেশি সময় লাগেনি। পাড়ার মানুষ অধীর আগ্রহে দিন গুনছে তিমির বাবুর মুখ থেকে অন্যরকম কিছু শোনার জন্য। আজ সোমবার। প্রতি সপ্তাহে আজকের দিনে সন্ধ্যাবেলা গ্রামের মেয়ে বউরা মা আনন্দময়ীর মন্দিরে যায় পুজো করতে। তিমির বাবুর স্ত্রীকেও তারা নিজেদের দলে টেনেছে। মিসেস মেঘবন্তী নন্দী এক কাপ চা মুখের সামনে ধরতেই তিনি বলে উঠলেন, এখন আবার চা করতে গেলে কেন? তোমার তো আজকে মন্দির যাওয়ার কথা। তোমার জন্য ভদ্রমহিলার কতক্ষণ অপেক্ষা করবে বলো তো? ভদ্রমহিলা? কোন ভদ্রমহিলার কথা বলছো তুমি? এখন ঠাট্টা করার সময় নয়। উনি অনেকক্ষণ অপেক্ষা করছেন তোমার জন্য। তাড়াতাড়ি মন্দির থেকে ঘুরে এসো। আকাশের অবস্থা কিন্তু ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। আরে বাবা, আমি ঠাট্টা কেন করতে যাব তোমার সাথে? তুমিই তো বরং তখন থেকে আমার সঙ্গে ঠাট্টা করে যাচ্ছ। বাড়িতে তো এই আমরা 4 জন ছাড়া আর কেউ নেই। বাবলু আর রুমকি পাশের ঘরে পড়ছে। আর আমি যে আজ মন্দিরে যাব না, এটা তো সবাইকেই জানিয়ে দিয়েছি। তাহলে আমাকে কেন কেউ ডাকতে আসবে? মিথ্যে তর্ক করার মতো মানুষ মেঘবন্তী নয়, সেটা তিমির বাবু খুব ভালো মতো জানেন। তাই স্ত্রীর কথাগুলো একেবারে উড়িয়ে দেবার মতো কোনো যুক্তি উনি খুঁজে পেলেন না। মুখের কাছ থেকে খবরের কাগজটা সরিয়ে তিনি ভালো পরীক্ষা দিয়েও টেনে টুনে পাশ করে ক্লাসে ওঠা ছাত্রের মতো অবাক দৃষ্টি নিয়ে স্ত্রীর দিকে তাকালেন। তোমার যদি কথা সত্যি হয়, তাহলে আমি যাকে দেখলাম সে কে? তুমি তখন মনে হয় রান্নাঘরে চা বানাচ্ছিলে। আমি বাইরে থেকে হাত মুখ ধুয়ে ঘরে ঢোকার সময় দেখলাম রান্নাঘরের দরজায় তোমার দিকে মুখ করে একটা বউ দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমি ভাবলাম গ্রামের কেউ তোমাকে মন্দির যাওয়ার জন্য ডাকতে এসেছে। ধুর, কি দেখতে কি দেখেছ? ও তোমার চোখের ভুল। একটা আস্ত মানুষ আমি ভুল দেখব? তা আর হয় নাকি? মেঘবন্তী ঘটনাটা খুব একটা পাত্তা না দিলেও তিমির বাবু কিন্তু বেশ আশ্চর্য হলেন। এমনিতেও পথে ঘাটে মানুষ তার সাথে কথা বলার ছলে বারবার কিছু একটা যেন জানতে চায়। আড্ডার থেকে যতই গল্প জমে উঠুক না কেন, এ বাড়িতে আসা পর্যন্ত এক কাপ চায়ের নিমন্ত্রণ রক্ষা করতেও কেউ আসেনি। সবাই কি এমনি এমনি এড়িয়ে চলে বাড়িটাকে? সংসারে এমনি এমনি সত্যি কি কিছু হয়? এরপর কেটে গেছে আরও 2 দিন। সেদিনের ব্যাপারটা তিমির বাবু আর মেঘবন্তী দুজনেই প্রায় ভুলতে বসেছে। একদিন রাতে বাবলুকে খাইয়ে দিচ্ছিল মেঘবন্তী। এই বছর ক্লাস 2তে উঠেছে সে। তিথির ওর থেকে 4 বছরের বড়। রুমকি, রান্নাঘরে তোর খাবারটা ঢাকা দিয়ে রাখা আছে রে মা, একটু নিয়ে খেয়ে নে। আমি ভাইকে খাওয়াচ্ছি, আর সবটা শেষ করবি কিন্তু। আচ্ছা। কিছুক্ষণ পর ছেলেকে খাওয়ানো শেষ করে মেঘবন্তী যখন রান্নাঘরে গিয়ে ঢুকলো, তখন অর্ধেক খাবার শেষ করা রুমকির প্লেটটা খোলা পড়ে আছে। এই মেয়েটা একটা সময়ও যদি পুরো খাবারটা খায়, সব সময় খাবার নষ্ট করা। এবার সারাদিন একদিন না খাইয়ে রাখবো, তবে ও বুঝবে। কথাগুলো গজগজ করতে করতে থালার বাকি খাবারটা নিয়ে মেঘবন্তী এসে ঢুকলো রুমকির ঘরে।
মা, তুমি খাবারটা নিয়ে ঘরে কেন আসতে গেলে? আসলে আমার আর দুটো মাত্র অঙ্ক বাকি ছিল, তাই ভাবলাম একবারে শেষ করেই খেতে যাব। দাও দাও দেখি খাবারটা। তোকে এটা খেতে হবে না, আমি তোর জন্য খাবার এনে দিচ্ছি। মেয়ের ঘর থেকে বেরিয়ে মেঘবতী স্বামীর কাছে এলো। হ্যাঁ গো, শুনছো? তুমি কি রান্নাঘরে গেছিলে? থালায় রাখা খাবার থেকে কি তুমি খেয়েছো? তিমির বাবু সন্ধ্যা থেকে কি সব জরুরি কাগজপত্র নিয়ে বসেছিলেন। মাথা না তুলেই অত্যন্ত সংক্ষেপে উত্তর দিলেন, না। উত্তর শুনে খাবারের প্লেটটা হাতে নিয়ে মেঘবতী বিছানায় বসে পড়ল। মুখে বলল, তাহলে খাবারটা খেলো কে? কি হলো, কি বিড়বিড় করছো? রাতের খাবার কি পাওয়া যাবে না নাকি? আচ্ছা, তুমি সেদিন রান্নাঘরের দরজায় যে মহিলাকে দেখেছিলে, তাকে আর কখনো দেখেছো? মেঘবতীর প্রশ্নে এবার তিমির বাবু নড়ে চড়ে বসলেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা শোনার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে আমি সেদিন কিছু ভুল দেখিনি। এখন তাহলে কি হবে? বাচ্চা দুটোর জন্যই তো চিন্তা বেশি। দেখো, আমার মনে হয় এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই। আমাদের কোনো ক্ষতি টতি নিবা তেনারা করছেন না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদিও সেদিনের পর থেকে আর কোনো কিছুই ঠিক রইল না তাদের সংসারে। সব সময় বাড়িতে বাচ্চাগুলোর একটা না একটা কিছু শরীর খারাপ লেগে থাকে। আজকে এর জ্বর তো কালকে ওর কাশি, তারপর দিন হয়তো আর একজনের অন্য কিছু। সবার মেজাজ সর্বক্ষণ কেমন যেন খিটখিটে হয়ে থাকে। একজনের কথায় অন্যজনের উত্তর শুনলে মনে হয় গরম তেলে জল পড়েছে। সব থেকে বেশি পরিবর্তন লক্ষ্য করা গেল তিমির বাবুর ছেলে বাবলুর মধ্যে। যে ছেলে কিনা কিছুদিন আগে পর্যন্ত দাপিয়ে বেড়াতো, দিদির জিনিস নিয়ে ঘাটাঘাটি করত, বাড়ির অন্যান্যরা যার দৌড়াতে অতিষ্ঠ হয়ে যেত এতদিন, সেই দুরন্ত বাবলু একেবারে চুপ। বায়না করা তো দূরের কথা, কারোর সাথে কথা পর্যন্ত ঠিকমতো বলছে না। ছবি আঁকতে বসলে পাতার পর পাতা অজস্র ভয়ানক মুখের ছবি আঁকে। একার জায়গায় যেন পারলে সে 10 জনের খাওয়ার একাই খায়। অত খাওয়ার পরেও তার পেট যেন আজকাল আর কিছুতেই ভরে না। রাতের বেলায় বিছানা থেকে উঠে একা একা গিয়ে দাঁড়িয়ে থাকে বারান্দায়। ছেলেটার কি একা একা ভয় করে না? দুদিন আগের ঘটনা, অঙ্কের মাস্টারমশাই কান ধরেছিলেন বলে বাবলু হঠাৎ মাস্টারমশাইয়ের কান কামড়ে রক্ত বার করে দিয়েছে। মাস্টারমশাই কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন। তারপর থেকে বাবলুর স্কুলে যাওয়াও বন্ধ। সেদিন সকালে পরাণ নাপিতকে বাড়িতে দেখে বাবলুর চুল কাটানো হচ্ছিল, কিন্তু পরাণ যতই চুল কাটছে বাবলুর চুল যেন ততই বেড়ে যাচ্ছে। বৌদি, তাড়াতাড়ি একবার এদিকে আসুন। আরে কি কাণ্ড, দেখে যান। কি হয়েছে? এইভাবে চিৎকার করছো কেন? বাবলুর চুল কাটা হয়েছে তোমার? সেই জন্যই তো আপনাকে ডাকছি। আপনার ছেলের চুল যতবার কাটছি ততবার বেড়ে যাচ্ছে। কি বলছো বলো তো? যত সব আবল তাবল কথা, এরকম আবার হয় নাকি? আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? মাটিতে দেখুন কতটা চুল, আর ওর মাথা দেখলে মনে হচ্ছে সেখানে কাঁচি চালানো হয়নি। দাঁড়ান দাঁড়ান বৌদি, দাঁড়িয়ে নিজের চোখেই সবটা দেখুন। মেঘবন্তী দাঁড়িয়ে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখল। পরাণ ভুল কিছু বলেনি, কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে গ্রামের মানুষ যা বলে তাই কি ঠিক? কিন্তু শুধু বাবলুর সাথেই এগুলো কেন হবে? কই,
বাকিদের সাথে তো এত বাড়াবাড়ি কিছু হচ্ছে না। যদিও সন্ধ্যা পেরোলেই বাড়ির আনাচে কানাচে সবাই কম বেশি ভয় পাচ্ছে, কিন্তু সেটা তো অস্বাভাবিক কিছু নয়। বাবলু কিন্তু পরাণের সামনে একইভাবে ঘাড় গুঁজে বসে আছে। খবরটা যে গ্রামে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগবে না, সেটা বুঝতে পেরেছিল মধুবন্তী। পরাণের সাইকেল গ্রামের যে যে রাস্তা দিয়ে ছুটবে, খবরটাও সেই পথ ধরেই ছড়িয়ে পড়বে। হলো তাই। তিমির বাবু কাজ থেকে দুপুরবেলা খেতে এসে বাড়িতে ঢুকতেই স্ত্রীকে প্রশ্ন করলে, এই শোনো না, আজ পরাণ এসেছিল বাবলুর চুল কাটতে, ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ এসেছিল, কিন্তু তুমি কি করে খবর পেলে? শুধু কি আমি, সারা গ্রাম জানে তোমার ছেলের কথা। রাস্তায় আস্তে আস্তে কতজনকে কৈফিয়ত দিতে হলো তার কোনো হিসেব নেই। কি করতে যে বাড়িটা কিনতে গেলাম কে জানে, যত সব। কিন্তু সেদিন রাতের ঘটনাটা তিমির বাবুর পরিবারকে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে এনে দাঁড় করিয়েছিল। পরপর বেশ কয়েকদিন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় তার পুরো পরিবার এখন একই ঘরে ঘুমোয়। রাত বেশ গভীর রাতের গাম্ভীর্যতা সন্ধ্যা বা প্রথম রাতের থেকে অনেক বেশি। এই সময় প্রকৃতি শুধু চোখ মেলে দেখে আর কান পেতে শোনে, মুখে কিছু বলে না। বাবলু বেরিয়ে এলো ঘর থেকে। দরজায় উঁচু ছিটকিনিটাতে ছেলেটা এখনো হাত পায় না। দরজায় পেরেক ঝোলানো দিদির ব্যাগ থেকে নতুন কলম বা রং নিজের ব্যাগে ঢোকানোর সময় চেয়ার বা টুলের উপর দাঁড়িয়ে সেটা বন্ধ করতে হয় তাকে। আজ অবশ্য সেরকম কিছুই হলো না। কোনো এক অদৃশ্য শক্তি যেন বাবলুর বাইরে বেরোবার পথ সহজ করে দিল। এদিকে মেঘবন্তীর ঘুম ভেঙে যেতেই সে দেখল ছেলে পাশে নেই। শুনছো কি গো, এই তাড়াতাড়ি ওঠো, বাবলু বিছানায় নেই, ঘরের দরজাটাও খোলা। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে নেমে এলো সে, সাথে তিমির বাবু আর রুমকি। খোঁজ শুরু হলো। বাবলু, এই বাবলু, কোথায় তুই? সারা দে বাবা, এই অন্ধকারে কোথায় আছিস তুই? বাবলু, বাবলু, এই বাবলু, সারা দে। আমার সব ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে উঠোন, আর সব শেষে রাস্তায় উঠে এলো সবাই। তিমির বাবু বললেন, আচ্ছা, ছেলেটা পুকুরের দিকে চলে যায়নি তো? কাল খেলতে গিয়ে বলটা পড়ে গেছিল, বায়না করছিল সেটা তুলে দেওয়ার জন্য। আমি ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি। কিন্তু বাবলু তো সাঁতার জানে না। তিনজনে ছুটল পুকুরের দিকে, কিন্তু পুকুর পাড় আসতেই এক অকল্পনীয় দৃশ্যের মুখোমুখি হয়ে ওরা একেবারে স্তম্ভিত হয়ে পড়ল। পুকুরের ধারে গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো গা গলিয়ে ঠিক যেখানে জলে ঝাঁপ দিয়েছে, সেখানে জলের উপরে অদ্ভুতভাবে চিত হয়ে শুয়ে আছে বাবলু। যেন ওটা পুকুরের জল নয়, ওর ঘুমোনোর বিছানা। যে ছেলে সাঁতার জানে না, কোনোদিন জলে নামেনি, তার পক্ষে জলের উপর এইভাবে শ্যাওলার মতো ভেসে থাকা কি সম্ভব? কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে মেঘবন্তী চিৎকার করে উঠল, বাবলু! মায়ের ডাকে একবার মাত্র ঘাড় ঘুরিয়ে সে তাকালো। মরা মাছের মতো সাদা দৃষ্টি। কিছু বুঝে ওঠার আগেই জলের তলা থেকে অসংখ্য হাত বেরিয়ে কিছুটা উপরে তুলে ধরল বাবলুকে, তারপর ছপাত করে ফেলে দিল জলে। এবার খাবি খেতে শুরু করলো ছেলেটা।
তার ওই অবস্থা দেখে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে জলে ঝাঁপ দিলেন তিমির বাবু। বাবলুকে যখন ঘিরে নিয়ে আসা হলো তখন সে সম্পূর্ণ অচেতন। পরের দিন সকাল থেকেই বাবলুর প্রচণ্ড জ্বর আর সাথে রক্ত বমি। এর মধ্যেই শরীরের সমস্ত জোর যেন শেষ হয়ে গেছে। তিমির বাবু বাড়িতে ডাক্তার নিয়ে এলেন। সব কিছু দেখে শুনে তিনি বললেন, দেখুন, জ্বরটা নিয়ে আমি সেরকম ভাবছি না, কিন্তু এই রক্তবমি ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না। আপনি বরং ছেলেকে হাসপাতালে ভর্তি করে দিন, কারণ ওই সব রোগের চিকিৎসা তো আর বাড়ি থেকে হয় না। আমি তাও বলছি, দুশ্চিন্তা করবেন না। আমার মনে হয় এই পরিস্থিতিতে এটাই ঠিক সিদ্ধান্ত হবে। ডাক্তারের কথা মতো বাবলুকে হাসপাতালে ভর্তি করা হলো। মেঘবন্তী রইল সাথে। দুদিন চিকিৎসা চলায় বাবলুর জ্বরটা না কমলেও রক্ত বমি কমে গিয়েছিল। তিমির বাবু আর মেঘবন্তী কিছুটা নিশ্চিন্ত হলো। তারা ঠিক করলো বাবলু সুস্থ হয়ে বাড়ি ফিরলে লোক জানাজানি হবার আগেই তারা গ্রাম ছেড়ে চলে যাবে। কিন্তু ঘটনার গতি সম্পূর্ণভাবে পাল্টে গেল সেদিন সন্ধ্যাবেলা। গ্রাম এতদিন যা কিছু শুধুমাত্র সন্দেহ করে এসেছে, সে সব কিছু এবার তাদের বিশ্বাসে পরিণত হলো। সেদিন হাসপাতালে দুপুরবেলা মেঘবন্তীর চোখটা সবে লেগে এসেছিল। এই কদিন ছেলের চিন্তায় খাওয়া ঘুম একেবারে লাটে উঠেছিল বেচারির। কিন্তু প্রচণ্ড একটা চেঁচামেচিতে তন্দ্রাটা কেটে গেল। বাবলু পাশে নেই। সে উদ্ভ্রান্তের মতো ঘরটা থেকে বেরিয়ে এলো। হাসপাতালের লম্বা টানা বারান্দাটার শেষ মাথায় বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। কয়েকজন আবার ছোটাছুটি করছে। এর মধ্যেই একজন পাশ দিয়ে যাওয়ার সময় মধুবন্তীকে বলল, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? আরে ওইদিকে গিয়ে দেখুন আপনার ছেলের কি অবস্থা। কথাটা যেন মধুবন্তীর বুকের রক্ত জমাট বাঁধিয়ে দিল। সে ছুটে গেল সেদিকে। বাবলু ছাদের পাঁচিলটা থেকে উল্টো হয়ে ঝুলছে। বাবলুকেও আর হাসপাতালে রাখা হলো না। কিছুক্ষণের মধ্যেই খবরটা সারা গ্রামে আলোর থেকেও তীব্র গতিতে ছড়িয়ে পড়ল। গ্রামের বয়স্ক মানুষেরা তিমির বাবুকে বাড়ির আগের মালিকের সাথে এ ব্যাপারে আলোচনা করার পরামর্শ দিলেন। কারণ বাবলুর শারীরিক প্রতিক্রিয়া যে কোনো সাধারণ ঘটনা নয়, সে এতদিনে সবার কাছে স্পষ্ট। কাজেই কানাই হালদারের ডাক পড়ল। কি ব্যাপার বলো তো কানাই, তুমি বাড়িখানা কাউকে কিচ্ছু না জানিয়ে হঠাৎ বিক্রি করে দিলে কেন? আরে আশ্চর্য কথা বলছো তো মাইরি তোমরা। আমার বাড়ি আমি বিক্রি করেছি, তাতে তোমাদের জানাতে হবে কেন? তুমি কি মনে করেছো আমরা কিছু জানি না? দেখো কানাই, বাড়িটা ঘটা করে কিনে তাতে কয়েক মাস থাকার পর 7 তাড়াতাড়ি কেউ কেন গ্রাম ছেড়ে চলে যাবে? তুমি কি মনে করো এসবের কারণ আমরা কিছু জানি না? হ্যাঁ, আরে এত জানেন তো আমাকে ধরেছেন কেন বলেন দেখি? দেখুন কানাই বাবু, আমি সস্তায় পেয়েছিলাম বলেই বাড়িটা আপনার কাছ থেকে কিনেছিলাম, কিন্তু আমার ছেলেরার এখন যা অবস্থা তার চোখে দেখা যায় না। তাই বলছি, যদি সত্যি আপনি কিছু গোপন করে থাকেন তাহলে সেটা এখন অন্তত বলুন, না হলে হয়তো আমার ছেলেটাকে বাঁচানো যাবে না। হ্যাঁ বলো ভাই। কানাই, খুলে বলো এবার সবটা। তিমির বাবুর আকুতিতে নড়ে বসল কানাই। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে শুরু করলো। দেখুন, এ বাড়ি আমার পৈতৃক ভিটে ছিল নন্দী মশাই। হ্যাঁ, আমি ভালোই ছিলাম,
বেশ সুখে শান্তিতে ছিলাম আমি। কিন্তু এই একদিন এই সাঁঝের বেলায় আমার বউ ওই পাশের পুকুর থেকে জল তুলে আনতে গিয়ে পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিল। আর তারপর বাড়ি ফেরার পর থেকেই শুরু হয়েছিল শালা যত সমস্যা। এই আপনার ছেলের যা হচ্ছে এখন, তাই হয়েছিল আমার বউয়ের সাথে। তারপর আমি তখন একজনকে নিয়ে এলাম। কাকে? আমি তো এই চাকরি জীবনে বহরমপুরে থাকতাম। সেইখানে ওই পাড়াতেই থাকতেন একজন রায়মশাই বলে এক ভদ্রলোক। নির্ভেজাল একেবারে সাদা মাটা সংসারী মানুষ। কোনো একটা ব্যাংকে ম্যানেজারি করতেন উনি। কিন্তু ভদ্রলোকের কিছু কিছু ক্ষমতা ছিল। ব্যাপারটা ওই পাড়ার লোকে জানতো বটে। যেমন মানে ধরুন, এই উনি সকালে চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, পাশ দিয়ে পাড়ার কেউ লোক হয়তো বাইরে কোথাও বেরোচ্ছে, তা উনি তাকে একটু দেখেই হাঁক পেরে বললেন, কি বেরোচ্ছ? তো লোকখানা ধরুন বললো যে হ্যাঁ বেরোচ্ছি। তো উনি বললেন যে আজ উত্তর দিকে যাত্রা। না, যাও যাও, বাড়ি গিয়ে জামাখানা পাল্টে বেরো। এবার যাকে বললে সে তো একেবারে আকাশ থেকে পড়লো যাকে বলে। কিন্তু রায়মশাইয়ের এমন আলটপকা কথা ও পাড়ায় অগ্রাহ্য করে কার সাথ দিয়ে? তা সে চলে গেল জামাখানা বদলাতে। তো তারপর দেখা গেল যে ওই লোকটা বাড়ি ফিরে জামা বদলাতে গিয়ে যে বাসখানা মিস করেছে, শালা সেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বাঁচেনি। আর এই লোকটা পরের বাস ধরে দিব্যি ঘুরে টুরে ফিরে এলো ঘরে একেবারে। তা ওই সেই রায়মশাইকে গিয়ে সব বলতে উনি এলেন, বুঝলেন। দিয়ে আমার বউকে দেখে বললেন যে সেদিন সন্ধেবেলায় খোলা চুলে পুকুর ফাট থেকে ফেরার সময় আমার বউয়ের সাথেই এক দুরাত্মা প্রবেশ করেছে নাকি। আর তারপর থেকেই শুরু হয়েছে তার উৎপাত। তা উনি সেবার কী সব করে বাড়িটা বেঁধে দিয়েছিলেন, আমাকেও বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন। আর আমার বউকে কি এক হলুদ পোড়া দিয়ে বলেছিলেন যে এই বাড়িতে আর একবারও যেন পা না রাখে। তা আমি ওই দিনই বউকে নিয়ে কুটুম বাড়িতে গিয়ে উঠলাম তখনকার জন্যে। আর রায়মশাই ওই বাড়িটা বেঁধে দিয়ে বিদায় নেওয়ার আগে আমাকে বললেন যে ও বাড়িতে যেন আমি বা আমার পরিবারের কেউ রাতের বেলার পা না রাখি, আর ভুলেও যেন ওই ঠাকুর ঘরখানা একবারের জন্যও না খুলি। ওই ঘরে উনি কী সব যেন করছিলেন। এই নিষেধ মানলেই তাহলে আমাদেরও কোনো ক্ষতি হবে না, আর এই এলাকাতেও কোনো উপদ্রব হবে না। তাই তুমি বাড়িখানা নন্দীদের বেচে দিলে? দেখুন, এই নিষেধ কিন্তু আমাদের ছিল, আর কারোর তো ছিল না বটে। হ্যাঁ, তেনারা তো বেচে বেচে লোক ধরেন কি না। বাহ, ভারী মজার কথা বললে তো কানাই। তোমার বাঘের বিষটুকু তুমি অন্যের হাতে ধরিয়ে দিলে, অথচ বলছো তার কোনো ক্ষতি তুমি চাও না। তিমির বাবুকে বিপদে যখন তুমি ফেলেছো, তখন এই বিপদ থেকে ওনাকে তোমাকেই উদ্ধার করতে হবে। দেখো তোমার সেই রায়মশাইকে। সবার চাপে পড়ে পরের দিন বহরমপুর থেকে কানাই নিয়ে এলো রায়মশাইকে। এদিকে নন্দী মশাইকে নিয়ে সবাই তখন বাড়ির সামনে অপেক্ষারত। কিন্তু সবাইকে অবাক করে ওই বাড়িতে এক পা ফেলেই তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। ওনার অভিব্যক্তি বদলে যায় এক মুহূর্তে। তারপরেই তিনি আগুন ঝরা দৃষ্টিতে তাকালেন কানাইয়ের দিকে। কি করেছো কানাই? এ তুমি কি করেছো? তোমাকে বই বই করে বারণ করেছিলাম যে এই বাড়িতে রাতের বেলা না ঢুকতে। বলেছিলাম ওই ঠাকুর ঘরের দরজাটা না খুলতে। কই, মিথ্যে কথা বলবে না কানাই, লোভী কোথাকারে। কি হয়েছে কি মশাই? করেছো গো কানাই? কিছুই তো বুঝতে পারছি না। ও তো বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। মোটেই না। সে কথা তো মিছে নয়। কিন্তু ও তারপর আবার এসেছিল।
যে ঘরে আমি কাজ করে রেখে গিয়েছিলুম সে ঘরেও ঢুকেছিল। সত্যি কথা বলো, তুমি ঢোকনি? মানে ওই কটা পেতলের বাসন কোসন, তারপর ওই কয়েকটা বাপ ঠাকুরদার আমলের কাঠের জিনিসপত্র আর কি। তাতে আমার দেওয়া বাঁধনটা যে আলগা হয়ে পড়লো, এটা তুমি বুঝলে না? না, মানে ওই বাড়ি ছাড়ার পর যখন বউটা আবার সুস্থ হয়ে উঠলো, আমি তখন ভাবলাম যে ফাঁড়া যখন কেটেই গেছে তখন আর কি, আহাম্মকের মতো গিয়ে বাঁধনটা শিথিল করে জিনিসপত্রগুলো নিয়ে এলে। রায়মশাই তো একেবারে রেগে খাপ্পা। তিনি তো পারলে চটি খুলে কানাইকে এই মারেন কি সেই মারেন। উপস্থিত সকলে ওনাকে কোনো রকমে শান্ত করলে উনি সকলকে যা বুঝিয়ে বললেন তা খানিকটা এরকম। রায়মশাই এ বাড়ি বন্ধন করে যাওয়ার পরে কানাইবাবু কিছু মূল্যবান ফেলে আসা জিনিসপত্রের লোভে আবার এক রাতের বেলা এই বাড়িতে প্রবেশ করে, ফলে বাঁধনের জোর কমে যায়। এই ক্ষেত্রে তার ফলে হয় কি, এই ভিটেতে অনেক প্রেতাত্মা প্রবেশ করার পথ পেলেও আর বেরোতে পারেনি। কাজেই এক এক করে অনেক প্রেতাত্মা এখানে বন্দী হয়ে পড়েছে। তাই বন্দী হয়ে তারা ক্ষেপে উঠেছে, বেড়ে উঠেছে তাদের মানুষের প্রতি আক্রোশ। ফলে এই ভিটে মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। অনেকক্ষণ সবার সাথে দাঁড়িয়ে রইলেন রায়মশাই। শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নন্দীবাবুকে বললেন, আমার পক্ষে এই ব্যাপারে আর কিছু করা সম্ভব হলো না, আমায় ক্ষমা করবেন নন্দীবাবু। আরে না না, এমন করে বলবেন না। এ ভিটে এখন মারাত্মক হয়ে উঠেছে। রাতের বেলা এই বাড়ির চৌহদ্দিতে যেই ঢুকবে সেই আর দিনের আলো দেখবে না, কোনো দিনও দেখবে না। আপনারা দয়া করে অন্যত্র চলে যান। আজই একটা আপাতত ব্যবস্থা করুন। আপনার ছেলেকে আমি দেখব, কথা দিচ্ছি। তাকে আমি আবার সুস্থ করে তুলব। তবে এই বাড়ি আপনাকে ছাড়তেই হবে। এই গ্রামেই থাকুন, আপনাদের কোনো বিপদ নেই। আর এই কানাইয়ের মতো যদি ভুল করেন কেউ, তাহলে কিন্তু এইবারে আর প্রাণেও বাঁচবেন না। এ কথা আমি সকলকে বলে দিলুম। সে রাতেই নন্দীরা তল্পিতল্পা গুটিয়ে উঠে গিয়েছিল গ্রামের মোড়ল মশাই ঘোষদের বাড়ি। রায়মশাই তার কথা রেখেছিলেন। নন্দীদের ছোট ছেলেটাকে তিনি সারিয়ে তুলেছিলেন। আজ বহু বছর কেটে গিয়েছে। তিমির নন্দী নিজের চাকরির মেয়াদ শেষ করে এই গ্রাম ছেড়ে পাত্তাড়ি গুটিয়ে দেশের বাড়ি ফিরে গেলেন এই কালী পুজোর আগে। সেই রায়মশাই কবে ইহলোক ত্যাগ করেছেন তার ইয়ত্তা নেই। তবে ওই ফাঁকা বাড়িটা গ্রামের এক কোণায় এখনো কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। এমন ফাঁকা জায়গা সাধারণত এলাকার অসামাজিক কাজকর্মের আতুর ঘর হয়ে ওঠে, কিন্তু ও বাড়ি হয়নি। দু একবার সে চেষ্টা যে হয়নি তেমনটা নয়। তবে যেই ওই বাড়িতে ঢুকেছে আর দিনের আলো দেখেনি। এমন কয়েকটা কাণ্ড ঘটার পর থেকে দুর্বৃত্তরা ওখানে আস্তানা বানানোর আশা ছেড়ে দিয়েছে। ঝোপঝাড়ে প্রায় বাড়িটাকে দেখাই যায় না আজকের দিনে। কিছু ঘটনা কিছু মানুষের উপর পাকাপাকিভাবে ছাপ ফেলে যায়। এই ঘটনাও গিয়েছিল নিবারুনের ওপর, বুড়ো নিবারুন ভাদুরী। এখন আর দোকানে যেতে পারে না, ওটা দেখে ওর ছেলে। সে শুধু সন্ধ্যায় গাবতলার চায়ের দোকানে বসে বসে সবাইকে সাবধান করে যায় এখনো। সেই ঘটনার পর থেকে তার মনে কেমন যেন একটা ভয় ঢুকে গিয়েছে, যে সে ভয় নয়,
ভূতের ভয়। রাত হলেই তার কেমন যেন বাড়ি গিয়ে দৌড় হেঁটে বসে থাকতে ইচ্ছা করে। গ্রামের আর 5টা লোকে তাকে ভীতু ভাদুড়ি বলে। আজও সন্ধ্যায় যখন সবাই ফটিকের দোকানে জড়ো হয়েছিল, ফিচেল গাঙ্গুলিটা তাকে এই নিয়ে বলতে ছাড়েনি। তবে সেসব কথায় এখন পাত্তা দেয়নি সে। আজ তাদের মাস্টার ফিরে আসছে প্রায় 2 মাস পর। হঠাৎ হাওয়ার মতো বলা নেই কওয়া নেই কোথায় যে উবে গিয়েছিল মানুষটা। এখানে সবার একেবারে নাজেহাল অবস্থা। ভাদুড়ি তো ভয় একেবারে দুভাগ। 2 দিন পরে বাবু ফোন করে জানালেন যে তিনি এখন মধ্যপ্রদেশে। কি এক ইমার্জেন্সি ট্রেনিং পড়ে গিয়েছিল বলে একেবারে রাতারাতি চলে যেতে হয়েছিল তাকে। পৌঁছে ফোন করেছে। কি আর করা, সরকারি চাকরি বলে কথা। কখন কোথায় নিয়ে গিয়ে ফেলে তার ঠিক নেই। কর্মকার চক্রবর্তী আর ভাদুড়িকে ফটিকের দোকানে বসিয়ে গাঙ্গুলি, ঘোষ আর ফটিক তাদের গ্রামের পাঞ্জাব মেলে করে গোবিন্দপুর গিয়েছে বাসস্টপ থেকে তাকে আনতে। এ কটা দিন বেশ ম্যানম্যানে কেটেছে সবার। সত্যি এই কলকাতার একটা ছেলে এই অজপাড়া গায়ে এসে কিভাবে যে একেবারে দুধে জলে তাদের সাথে মিশে গেছে সে না দেখলে বোঝা যায় না। মনে মনে ভগবানকে ডাকে বুড়ো নিবারুন। ছেলেটা যেন চিরটা কাল তাদের এই তালদিঘিতেই থেকে যায়। তবে সরকারি চাকরি নিবারুন ভাদুড়ির মাঝে মাঝে ভয় করে। মোড়ের মাথায় 3 চাকার মোটর বিশিষ্ট পাঞ্জাব মেলের ঘটঘট শব্দ শুনে আনন্দে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালেন 3 প্রবীণ। আবার তালদিঘিতে পদার্পণ ঘটল মাস্টারের। এ যেন এক নতুন শুরু। কেমন লাগলো আজকের সারপ্রাইজটা? আপনারা শুনলেন তালদিঘি এপিসোড নম্বর 39, গ্রামের ভুতুড়ে বাড়ি। অনেক দিন ধরে সবাই কমেন্ট করছে, সবাই অধৈর্য হয়ে উঠেছে যে তালদিঘি কবে আসবে, তালদিঘি কবে আসবে। আমরাও একটু বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, ভাবছিলাম তালদিঘিটাকে কীভাবে রিবুট করব। অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, তাই আজকে থেকে আবার ফিরে এলো আপনাদের তালদিঘি। আমাদের এই উইকের টপ কমেন্টার্স হচ্ছে রীনা দাস, রোহিত প্রধান, দীপান্বিতা, অর্ণব দে আর শাহিদ। থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের কমিউনিটির মধ্যে এতটা এনগেজড হওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত কমেন্ট করার জন্য। তোমরাও পারলে বেশি করে কমেন্ট করো, নিজেদের গল্পগুলোকে শেয়ার করো। জানি এখন আমরা গল্পগুলোকে শেয়ার করতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি করব। আজকের পর্বে মূল গল্প রচনায় ছিল লেখিকা পারমিতা চ্যাটার্জি। গল্পর বিভিন্ন চরিত্রে প্রত্যয়, আদিত্য, বর্ণালী, সাগর কুমার পাঠক আর আমি সুমিতেন্দ্র। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।